হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। দেখো, আমাদের যে মাস্টার কম্পিটিটিভ ম্যাথের যে সিরিজটা চলছে আমাদের, সেই সিরিজটায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যেটা জিনিসটা সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর ম্যাথ। গ্রুপ সি গ্রুপ ডি কি? এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন যদিও এখনই বেরোয়নি, কারণ ওবিসি এর জন্য একটুখানি দেরি হচ্ছে। বাট এই যে আমাদের সিরিজ করছি, তোমরা পরীক্ষার হলে কোশ্চেনগুলো তুলে তুলে দেখতে পাবে অবশ্যই। চলো তাহলে দেরি না করে আমাদের সিরিজটা কমপ্লিট করতে থাকি। তাহলে শুরু করা যাক আজকের আমাদের সিরিজ। কি বলছে প্রথমটায়? বলছে এ একটি কাজ 10 দিনে করতে পারে। কদিনে করতে পারে? না, 10 দিনে করতে পারে। বি একা সেই কাজটা কদিনে করছে? না, 15 দিনে করছে। উভয় একসঙ্গে করলে, শুরু করলে তারা অর্ধেক কাজ, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, অর্ধেক কাজ কতদিনে করবে। সবার প্রথম কথা হচ্ছে, এ কতদিনে করবে বলেছে? না, এ 10 দিনে করবে বলেছে। বি কতদিনে করবে বলেছে? না, বি 15 দিনে করবে বলেছে। ঠিক আছে, তাহলে এই দুজনের লসাগু যেটা হবে, মানে 30 যেটা হবে, সেটা হবে আমাদের টোটাল ওয়ার্ক। কি হবে? টোটাল ওয়ার্ক। ক্লিয়ার? এবারে কথা হচ্ছে, এখানে আমরা বার করব হচ্ছে দুটোর, মানে 30 দিয়েছে, 30/10, তার মানে কত হবে? 3। 30/15 কত হবে? 2। এটা আমরা দুটো কি বার করলাম? এটা বার করলাম এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে যদি দুজনা মিলে কাজটা করে, যদি দুজনা মিলে কাজ করছে, এই যে বলেছে তারা উভয় একসঙ্গে কাজটা করছে, একসঙ্গে কাজ করলে কত কত কাজ করবে? 5 কাজ করবে। ঠিক আছে, তাহলে এই 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। কত এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে? দুজনে একসঙ্গে কাজ করলে 5 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। কিন্তু বলেছি আমরা টোটাল ওয়ার্ক কি ধরেছি এখানে? 30, কিন্তু এখানে কি দিয়েছে? অর্ধেক কাজ করবে। তাহলে 30-এর অর্ধেক কত হবে? 30-এর অর্ধেক হবে 15। 30-এর অর্ধেক কত হবে? 15। ঠিক আছে, তাহলে কত টাইম লাগবে? দেখো, একটা পরিষ্কার জিনিস হিসাব, মানে মনে রাখবে যে উম, যে কাজ সমান হচ্ছে, মানে টোটাল ওয়ার্ক যেটাকে বলে, টোটাল ওয়ার্ক সমান হচ্ছে দিন সংখ্যা গুণ ক্ষমতা, মানে নাম্বার অফ ডে ইন্টু এফিসিয়েন্সি। ঠিক আছে, তাহলে আমাকে কি বার করতে দিয়েছে? দিন সংখ্যা বার করতে দিয়েছে, মানে ডি বার করতে দিয়েছে। তাহলে টোটাল ওয়ার্ক বাই ই, তাই তো হবে। তাহলে টোটাল ওয়ার্ক এখানে কত? অর্ধেক কাজ করতে হবে। টোটাল ওয়ার্ক হচ্ছে 15। 15/ই, ই কত বেরিয়েছে? ই বেরিয়েছে 5। তাহলে কত হবে? 3। তাহলে আমার আনসার কত আসছে? 3 আসছে। সোজা কিনা বলো অঙ্কটা? নেক্সট কি বলছে? পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যার, এটা ছুটি হবে না, দুটির হবে। ঠিক আছে, দুটির যোগফল কত? পরপর 7টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে। ঠিক আছে, দ্বিতীয় আর ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? এই জিনিসটা কিন্তু তোমাদের আগের দিনও শিখিয়েছি। টপিক কিন্তু এই রকম উপর থেকেই আসবে আমাদের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে। ঠিক আছে, এটা মনে রাখি দেবে। তাই একই জিনিস বারবার রিভিশন করলে তবে তোমার কাছে পারফেক্ট প্র্যাকটিসের জিনিসটা আসবে। তাহলে 7টা সংখ্যা কি শিখিয়েছিলাম? 7টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, তাই তো? তাহলে 7টা সংখ্যার গড়, তাহলে গড় মানে কোনটা? তাহলে এদিকে 3টে, এদিকে 3টে, তাহলে এই জায়গাটায় আমার কত বসবে? এই জায়গাটায় আমার বসবে 36। পরপর বলেছে, পরপর বলেছে, তাহলে 36, 37, 38, 39। আর এদিকে গেলে হচ্ছে 35, 34, 33। ঠিক আছে, তাহলে কোনটা কোনটা বলেছে? না, দ্বিতীয় আর ষষ্ঠ। তাহলে দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে এইটা। আর ষষ্ঠ কোনটা? 6 নম্বর হচ্ছে, 7টা সংখ্যা হলো 6 নম্বর এটা। তাহলে কি চেয়েছে? যোগফল চেয়েছে। তাহলে কি করতে হবে? না, 38 আর 34-এর যোগ বার করতে হবে। ঠিক আছে, আর 38 আর 34 কত হবে? 72 হবে। ক্লিয়ার? 36 পরপর যুগ্ম বলেছে, 1 মিনিট।
যুগ্ম বলেছে, এক মিনিট। যুগ্ম মানে কি? যুগ্ম মানে হচ্ছে একটা গ্যাপ দিয়ে লিখতে হবে, মানে আমি বলছি যদি প্রথম যুগ্ম সংখ্যা 2 হয়, পরের যুগ্ম সংখ্যা 4 হবে, তারপরে যুগ্ম সংখ্যা 6 হবে, তাই না? তাহলে তাহলে এটা যদি 36 হয়, পরেরটা কত হবে? 38। তারপরেরটা কত হবে? 40। তারপরেরটা কত হবে? 42। আচ্ছা, 36 এদিকে কত হবে? 36 এদিকে আরো 2 কমবে, মানে 36-এর এদিকে গেলে হচ্ছে +2 করে হবে, আর এই পাশে গেলে -2 করে হবে। আচ্ছা, 36-এর আগে কত হবে? 2 কমলে 34 হবে। 34-এর থেকে 2 কমলে, 34 থেকে 2 কমলে হবে 32। 32-এর থেকে 2 কমলে হবে 30। তাহলে মানে প্রত্যেকটা দেখো কত করে কমছে? 2 করে কমছে। প্রত্যেকটা কত করে কমছে? 2 করে কমছে। প্রত্যেকটা কত করে কমছে? 2 করে। আর এদিকে কি হবে? প্রত্যেকটা কত করে বাড়বে? না 2 করে বাড়বে। প্রত্যেকটা কত করে বাড়বে? না 2 করে বাড়বে। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমাকে কি চেয়েছে? দ্বিতীয় মানে 32, আর ষষ্ঠ মানে হচ্ছে 40। তাহলে 32 আর হচ্ছে 40, তাহলে কত হবে? 2, 4, 5, 6, 7, 8, 72 আমার আনসার হবে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি বলছে? 4, 5, 6 দ্বারা পরপর ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2, 3 আর 4। দারুণ অঙ্ক। এরকম অঙ্ক পরীক্ষায় যদি চলে আসে, ঠিক আছে, তোমাকে 4-5 বার হলেও ভাবাবে অঙ্কটাকে। অঙ্কটা বলেছি কি? অঙ্কটা এরকম বলেছে, ধরো আমি একটা সংখ্যা আছে, সেটাকে কি দিয়ে ভাগ করলাম? 4 দিয়ে ভাগ করলাম। আমার ধরো ওয়াই ভাগশেষে, সরি, ভাগফল এলো, কিন্তু ভাগশেষ কত বলে দিয়েছে? 2। ঠিক? ভাগশেষ কত? 2। ওকে। তারপরে এই সংখ্যাটাকেই আবার আমি কি করলাম? 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে ভাগ করলাম, আমি ধরলাম জেড ভাগশেষ এসছে, ভাগফল এসছে, কিন্তু এখানে আবার কত ভাগশেষ বলেছে? 3। এখানে কত ভাগশেষ বলেছে? 3। ভালো করে খেয়াল করবে, অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক। আবার তারপরেরটাকে 6 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 4 ভাগশেষ থাকবে। কত ভাগশেষ থাকবে? 4 ভাগশেষ থাকবে। আমি কি করলাম? এখানে মিনিমাম ভ্যালুটা নিয়ে নিলাম। মিনিমাম কত হতে পারে? 1 হতে পারে, 1, 2 বা এর গুণিতক হতে পারে। আমি মিনিমাম ভ্যালু দিয়ে এগোবো। ঠিক আছে? কি বললাম আবার? মিনিমাম ভ্যালু দিয়ে এগোবো। আর একটা জিনিস আমি সবসময় মনে রাখবো, যেটা আমরা বাচ্চাদেরও, মানে বাচ্চারাও জানি আমরা, ভাজ্য সমান সমান ভাজক গুণ, ভাজক গুণ ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমরা মনে রাখবো। ঠিক আছে? এবং এইটাই এখানে অ্যাপ্লাই হবে। এবার দেখো কিভাবে অ্যাপ্লাই করব। দেখো, ভাজ্য এটা, সরি, ভাজ্য এইটা এক্স, এক্স হচ্ছে ভাজ্য, তাহলে এটা দিয়ে ভাগ করছে, এইটা হচ্ছে ভাজক, এইটা হচ্ছে ভাগফল, আর এইটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভাজ্য মানে কি? এক্স সমান সমান ভাজক কত? 4 গুণ ওয়াই মানে 4y প্লাস 2। ঠিক? এটা লিখতে পারবো। এইবারে এইবারে যদি তুমি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি, বা আচ্ছা আমি সব কটা লিখে নিই একটা একটা করে। একই রকমভাবে যদি আমরা এইটাকে লিখি, ওয়াইটাকে লিখি, যদি ওয়াই হচ্ছে ভাজক, তার মানে ওয়াই সমান সমান 5z, মানে কি এখানে 5, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর যোগ ভাগশেষ যোগ 3। ঠিক আছে? আর জেড সমান কি হবে? জেড সমান হবে 6 গুণ 1। দেখো এখান থেকে আমার কিন্তু একটা আমরা ধরেছি, তাহলে 6 গুণ 1 যোগ 4। তাহলে কি আসছে এখানে? 6 কে 4 আর 4-এ 10। এইটুকুনি ক্লিয়ার? 10 কিভাবে এলো? তাহলে জেড এর ভ্যালু কত পেলাম? 10।
তাহলে এই যে ইকুয়েশনটায় ওয়াই সমান সমান এখানে আমরা 10 বসিয়ে দিই, তাহলে কি বসবে, জেডের জায়গায় 10 বসবে, কারণ জেডের ভ্যালু এখানে 10 বার করেছি, +3। তাহলে কত আসছে, 5 10 50 আর 3 53, কত আসছে 53। ঠিক, কার ভ্যালু বেরোলো, এটা এটা বেরোলো ওয়াই এর ভ্যালু। ওয়াই আর কোথায় আছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছি ওয়াই আছে, এই দেখো এখানে দেখতে পাচ্ছি ওয়াই আছে, তাই না? তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি হবে না, এক্স সমান সমান 4 গুণ 53 যোগ 2। তাহলে 53 সঙ্গে 4 গুণ করলে কত হয়, 200 আর 12, তার মানে 212। এর সঙ্গে কত আছে যোগ হবে, 2 যোগ হবে, তার মানে আনসার আমার কত আসছে, 214। আনসার কত আসছে, আনসার আসছে 214। ঠিক আছে, 214। ক্লিয়ার, বোঝা গেছে, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এটাই দরকার আর কিছু না। আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এটা একটা বড় বড় ব্যাপার, যে আমরা অ্যাপ্রোচ কিভাবে করছি। চলো নেক্সট। চলো, কি বলছে, এ বি, এই অঙ্কগুলো ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এ বি একটি কাজ করে, এ আর বি একটি কাজ করে কত দিনে না 30 দিনে, বি এবং সি ওই কাজটা করে কত দিনে না 40 দিনে, বি আর সি ওই কাজটা করে কত দিনে 40 দিনে, সি একা ওই কাজটা করে 60 দিনে, সি একা ওই কাজটা করে 60 দিন। আচ্ছা, আমি টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি শিখেছি না, সিম্পল এই তিনটের লসাও করে দেবো, কত বেরোবে, 120 বেরোবে, ভালো কথা। আর এখানে কি বেরোবে, এখানে এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা বেরোবে। তাহলে 120 ডিভাইড বাই 30 মানে 3 4 12, 120 ডিভাইড বাই 40 মানে 120 ভাগ 40 মানে কত, 3, 120 বাই 60 মানে কত না 2, সহজ কথা। বলছে সি একা ওই কাজটি 60 দিনে করে, ঠিক আছে, কি বলছে, সি একা ওই কাজটা 60 দিনে করে, তবে তবে এ তবে এ একা কত দিনে করবে, এটা জানতে চেয়েছে। তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, সি এর এফিসিয়েন্সি কত দিয়েছে, সি এর এফিসিয়েন্সি দিয়েছে 2, আর বি প্লাস সি এর বি প্লাস সি বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত দিয়েছে না, বি প্লাস সি এর এফিসিয়েন্সি দিয়েছে 3। যেখানে আমরা জানি যে সি এর এফিসিয়েন্সি 2, তাহলে আমরা বলতে পারবো বি এর এফিসিয়েন্সি 1, এইটা তো কনফার্ম। যদি সি এর এফিসিয়েন্সি 2 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি 1 হবে, এটা নিয়ে কোনো দ্বিউক্তি হওয়ার কথা নয় আমার। একই রকম ভাবে এখানে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত দিয়েছে, 4 দিয়েছে, কত দিয়েছে, 4 দিয়েছে। যেখানে আমি জানি যে বি এর এফিসিয়েন্সি 1, তাহলে এর এফিসিয়েন্সি কত হবে, এর এফিসিয়েন্সি হবে 3, কেন না বি এর এফিসিয়েন্সি 1 হয়েছে, তাহলে এর এফিসিয়েন্সি 3 হবে, সিম্পল। ঠিক আছে, তাহলে বলছে এ একা কতদিনে কাজটি করবে, এ একা কতদিনে কাজটা করবে, কাজটা কত, কাজটা হচ্ছে 120। তাহলে 120 কাজটা কত এফিসিয়েন্সি দিয়ে করবে, 3 এফিসিয়েন্সি দিয়ে করবে। তাহলে আমরা কি জানি না, ডি মানে দিন সংখ্যা, টি মানে দিন সংখ্যা সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। কি বললাম, দিন সংখ্যা, জাস্ট কয়েকটা অঙ্ক আগে আমরা দেখেছি, কোথায় গেল অঙ্কটা, এই যে এই সূত্রটা, দিন সংখ্যা সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাই টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে 120, টোটাল ওয়ার্ক হচ্ছে 120। আচ্ছা, এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি কার এফিসিয়েন্সি না, এর এফিসিয়েন্সি কত না 3, তাহলে 3 দিয়ে কাটলে 3 4 12, কতদিন টাইম লাগবে না 40 দিন টাইম লাগবে, এই তো আছে অঙ্কটা। কিন্তু এখানে যে জিনিসটা হলো সেই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটা তোমার যদি হট করে না আসে মাথায়, তুমি কিন্তু এফিসিয়েন্সি দিয়ে বার করতে পারবে না। ক্লিয়ার, বোঝা গেল, চলো নেক্সট।
কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছর সুদের পার্থক্য হচ্ছে 42 টাকা। তাহলে আসলের পরিমাণ কত? দেখো এই জিনিসটা দেখো, বলছে এইটা আমি কিচ্ছু করবো না, 3 বছর আর 4 বছর, মানে এদের দুজনের গ্যাপ কত, 1 বছরের গ্যাপ। ঠিক আছে, তাহলে তার মানে 5% হারে 5%-এ 1 বছরের সুদটা কত হচ্ছে না, 42 টাকা হচ্ছে। তার মানে আমি এখানে পরিষ্কার বলতে পারবো যে 5% মানে 42 টাকা, ব্যাস এইটাই হচ্ছে ব্যাপার। 5% মানে 42 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, 100% সমান বার করতে হবে। তাহলে 100% কীভাবে বেরোবো, দেখো 5-এর কত গুণ 100, না 20 গুণ 100। তাহলে অ্যান্সার কি বেরোবে আমার, 42-এর 20 গুণ বেরোবে। তাহলে 42-এর 20 মানে 42 দুগুণে হয় 84, 840 অ্যান্সার আছে, হ্যাঁ অবশ্যই আছে, থাকবে তো বটেই। তাহলে আমি কিন্তু অ্যাপ্রোচ, আমি যদি মানে কি বলে পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পিটিআর বাই 100 না পেলি, তাহলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু আমার কনসেপ্ট লাগবে, কি কনসেপ্ট লাগবে না, 3 বছর 4 বছরের গ্যাপ তাহলে 1 বছরের 5% হারে সুদের হার হচ্ছে, সুদ হচ্ছে তোমার 42 টাকা, কারণ পার্থক্য বলে দিচ্ছে, তার মানে ওটাই তো 1 বছরের সুদ, তাই না? বোঝা গেল? চলো নেক্সট কি বলছে, উম, বার্ষিক শতকরা 10 টাকা হারে 1000 টাকার 4 বছরের, 4 বছর বলেছে, খেয়াল করবে সরল সুদ এবং যৌগিক সুদের পার্থক্য কত। কি করে করি, কি করে করি? আচ্ছা, সবার প্রথম যেটা করব সেটা হচ্ছে সরল সুদ আর যৌগিক সুদের পার্থক্যের জন্য, আচ্ছা সবার প্রথম কথা কি বলেছে, 10 টাকা হারে। 10 টাকা হারে মানে কি, 10%। 10% মানে কি, 1/10। তার মানে 10 টাকা কত হয়ে যাচ্ছে, 11 টাকা হয়ে যাচ্ছে। এই ঘটনাটা সাকসেসিভ কেস হচ্ছে, কবার ঘটছে, 4 বার ঘটছে, কারণ 4 বছরে ঘটছে, তাই জন্য 4 দিলাম। তাহলে 10কে মানে 10⁴ মানে কি, একের পরে 4টে শূন্য। আর 11⁴ মানে কি, 11-এর কিউব হচ্ছে 1331, তারপরে 11 গুণ করলে 14641। তাহলে এখানে অরিজিনাল ভ্যালু কত বলেছে, অরিজিনাল ভ্যালু বলেছে ডিভাইড বাই 10, কারণ অরিজিনাল ভ্যালু করেছে 1000 বলেছে। তার মানে এখানেও আমাকে ডিভাইড বাই 10 করতে হবে, তবেই না আমাকে 1464.1। তাহলে এটা কি বেরোলো, এটা আমার বেরোলো হচ্ছে সুদ আসল। এটা কি বেরোলো, এটা হচ্ছে চক্রবৃদ্ধি। এটা কি বেরোলো, চক্রবৃদ্ধি। তাহলে এটা কি বেরোলো, এটা বেরোলো সুদ আসল। এবার মজার ব্যাপার কি বলতো, দেখো 64.1 মানে 64.1 যখন দেখতে পেলাম না, দেখো 1464.1, তখনই আমি এইটা অ্যান্সার মেরে দেবো। করে মেরে দেবো আমি বলছি, দেখো আচ্ছা এটা কি বেরোলো, এটা আমার বেরোলো হচ্ছে চক্রবৃদ্ধি। এবার আমি কি বার করবো না, সরল সুদ বার করবো। সরল সুদ কি বেরোবে না, পি আই ইকুয়াল টু পি, পি মানে কি 1000, পিটি, পি মানে কি 10, 4/100। তাহলে 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে কত থাকলো, 400 থাকলো। ঠিক আছে, তাহলে এখানে সুদ কত বেরোচ্ছে, এখানে সুদ বেরোচ্ছে হচ্ছে 464 টাকা 10 পয়সা, কারণ 1000 টাকা ছিল, 1464 টাকা হয়েছে, তাহলে সুদ কত বেরোবে, 464 টাকা 10 পয়সা। আর এখানে আমার ইয়ে কি বেরিয়েছে, 400 টাকা বেরিয়েছে। 400 টাকা হচ্ছে সরল সুদ, তাহলে দুটোর পার্থক্য কত, না 64 টাকা 10 পয়সা। কত, 64 টাকা 10 পয়সা। তাহলে আনসার কোনটা এলো, 64 টাকা 10 পয়সা এলো। এইটাই ব্যাপার, যে আমার পুরো এই যে পার্টটা করলাম, এটা আমার করারই প্রয়োজন পড়বে না, যদি আমি ঠান্ডা মাথায় একটুখানি অপশনগুলোকে দেখি। 64.1 এখানটাকে 1400-ই আসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, 10% হার বলেছে আর 1000 টাকা বলেছে, কারণ শুধু দশমিকের কোনো ব্যাপার নেই। তার মানে এইখান পোর্শনে যে দশমিকের পোর্শনটা আছে, যে পোর্শনটা থাকবে সেটাই আমার আনসার হবে। তাই জাস্ট অ্যাপ্রোচের ব্যাপার, বারবার একটাই কথা বলি, কিভাবে তুমি অ্যাপ্রোচ করছো, এটা হচ্ছে মেন ব্যাপার। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে, 157টা, একটা সৈন্যদলে 1200 জন লোকের 60 দিনের খাবার আছে, 15 দিন পরে
300 লোক চলে যায়, তাহলে বাকি খাবারে বাকি লোকেদের কতদিন চলবে? সবার প্রথম কথা দেখো যে 60 দিনের খাবার আছে 15 দিন পরে, যখনই এই কথাটা বলছে তার মানে 1200 জন লোকের 45 দিনের খাবার আছে, এটা আমাকে বুঝে নিতে হবে। 1200 জন লোকের 60 দিনের খাবার আছে, তবে যদি 15 দিন পরে 300 জন চলে যায় তাহলে 15 দিন তো খাবারটা খেলো, তাহলে 60 দিন থেকে 15 দিন বাদ যাবে, তার মানে কতদিন থাকবে? 45 দিন থাকবে। এবার কতজন চলে গেছে? 300 জন চলে গেছে, তাহলে 1200 থেকে 300 জন চলে গেলে কজন থাকবে? 9 জন থাকবে। 9 জন কতদিন চলবে সেটাই আমাকে বার করতে হবে, ব্যাস এইটুকুনি সিম্পল জিনিস আমি করবো। তাহলে ডি এর ভ্যালু কি হবে না 1200 গুণ 45, আর এই 900টা এই পাশে চলে আসবে। দেখো কি করব, শূন্য শূন্য কাটবো, আমি জানি 45-এর ডবল 90, তাই জন্য 2, এখানে কত আসবে? 60 আসবে। তাহলে ডি এর ভ্যালু কত এলো না ডি এর ভ্যালু 60 এলো। ডি এর ভ্যালু কত এলো? 60, মানে বাকি বাকি লোকেদের কতদিন চলবে না 60 দিন চলবে। বোঝা গেল? নেক্সট কি বলছে? আচ্ছা এটা আমি বলে দিচ্ছি। 6 জন এক্সামিনার মানে 6 জন পরীক্ষক, 6 জন পরীক্ষক ক্যান এক্সামিন আ সার্টেন নাম্বার অফ আনসার বুকস ইন 15 ডেজ, মানে কি বলছে? বলছে 15 দিনে, বলছে 15 দিনে মানে 6 জন পরীক্ষক এটা হচ্ছে 6 জন পরীক্ষক 15 দিনে বাই ওয়ার্কিং 4 আওয়ার্স এ ডে, মানে প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করছে। 6 জন পরীক্ষক 15 দিনে প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সংখ্যক উত্তরপত্র দেখতে পারে। বলছে দ্য নাম্বার অফ আওয়ার দ্যাট 5 এক্সামিনার, এখন পরীক্ষক কতজন হয়ে গেল? 5 জন হয়ে গেল। টু ওয়ার্ক ডে এক্সামিন 5 টাইম, মানে 5 গুণ খাতা দেখতে হবে। কগুণ খাতা দেখতে হবে? 5 গুণ খাতা দেখতে হবে, ঠিক আছে। আনসার বুক 20 ডেজ, কতদিনে না 20 দিনের মধ্যে হিসাব নিকাশ আমাকে মেটাতে হবে, ঠিক। তাহলে আমরা কি জানি? আমরা জানি M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে M1 কোনটা? এইটা প্রথম যেটা পরীক্ষার্থী M1 ইন্টু D1 কতদিনে দেখবে না 15 দিনে দেখবে, প্রতিদিন কতক্ষণ করে দেখবে? 4 ঘন্টা করে দেখবে, ডিভাইড বাই 1 অংশ কাজ। M2, M2 মানে কত? 5 জন এক্সামিনার। M2 মানে কত না 5 জন এক্সামিনার, ভালো কথা। আচ্ছা, দিয়ে D2 কদিন ধরে? বলছে 20 দিন, তাহলে D2 হচ্ছে 20 আর D2। তারপর T2 কতক্ষণ করে সেটা আমি জানি না, T2 আমার জানা নেই কত। কি বলছে? 5 গুণ কাজ, মানে 1 ছিল কাজ তার 5 গুণ, মানে গুণ 5। এই তো হিসাব, কাটাকুটি করবো। সবার প্রথম কথা দেখতে পাচ্ছি আমি এই 5 5 কাটছে, তাহলে T2 এর ভ্যালু কি হবে না 6 গুণ 15 গুণ 4 ডিভাইড বাই 20, তাহলে 4 দিয়ে কাটলে 4 5 20, 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে T2 এর ভ্যালু কত বেরোবে? 3 6 8, কত বেরোবে? 3 6 18 ঘন্টা, ক্লিয়ার? এক্সামিনার কতক্ষণে কাজটা শেষ করতে পারছে না 18 ঘন্টায় কাজটা শেষ করতে পারছে। এই ছিল আমাদের অঙ্ক, না আছে কিছু সিম্পল। আমি যদি এই জিনিসটা জানি, এই সূত্রটা এত কাজের সূত্র, ঠিক আছে। চলো নেক্সট। ওকে, কি বলছে? রাম রহিম রতন, কে কে না রাম রহিম রতন একটা ব্যবসায় 5,000 টাকা 4,000 টাকা ও 3,000 টাকা নিয়োগ করে। রতন ব্যবসা দেখাশোনার জন্য মাসিক কত করে পায় না 200 টাকা করে পায়। বছরের শেষে মোট লাভ কত হয় না 8,400 টাকা হচ্ছে। তাহলে রতন মোট কত পায়? একটা জিনিস সবার প্রথম আমাদের যেটা বুঝতে হবে, যে রতন যে এই 200 টাকা করে পাচ্ছে সেটা কিন্তু আমার এই টাকাটা থেকেই পাচ্ছে, এইটা সবার ইম্পর্টেন্ট জিনিস। রতন যে 200 টাকা করে পাচ্ছে সেই 8,400 টাকা থেকে পাচ্ছে। রতনের হিসাবটাকে মেটাই, প্রথমে কে পাচ্ছে? রতন পাচ্ছে। কত পাচ্ছে দেখো না 12 মাস
200 টাকা করে পেয়েছে, তার মানে 12 দুগুণে 2400 টাকা পেয়েছে। তাহলে অ্যাকচুয়াল যে টাকাটা পড়ে রইলো সেটা কত পড়ে রইলো না 8400 থেকে 2400 বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমার পড়ে থাকবে মোটামুটি 6000 টাকা। এই যে 6000 টাকা সেইটা রাম, রহিম এবং রতনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে অনুপাত কত রাম, রহিম, রতনের? রাম, রহিম আর রতন, তাই তো? অনুপাত কত? রাম দেখো, এটা 3টে শূন্য, এটাও তো 3টে শূন্য, 3টে শূন্য, তাহলে এই নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই, 3টে শূন্যগুলো উড়িয়ে দিই। তাহলে 5:4:3। কে টাকা পায়? রতন মোট কত টাকা পায়? তাহলে কত আসছে? 5 আর 4 9, 10 11 12, তাহলে 12-র ভ্যালু কত আসছে না 12-র ভ্যালু আসছে 6000। 8400 হবে না কিন্তু, কারণ এখান থেকে 2400 টাকা তো চলে গেছে। তার মানে কত পড়ে আছে না 6000 পড়ে আছে, তার মানে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 500। কি বলছে? রতন মোট ক টাকা পায়, তাহলে রতন কত পাচ্ছে? এখানে মূলধনের অনুপাতে 3, তার মানে এর সঙ্গে কত গুণ হবে? 500 গুণ হবে। কেন? কারণ একের ভ্যালু 500 বেরিয়েছে। তার মানে কত বেরোলো? 1500 টাকা। আচ্ছা, আগে সে কিন্তু 2400 টাকা, আচ্ছা এটা 6000 বেরিয়েছিল, আগে কিন্তু 2400 টাকা অলরেডি রতন পেয়েছে। তার মানে এর সঙ্গে কত হবে? 2400 টাকা যোগ হয়ে যাবে। তাহলে ক টাকা হবে? 3900 টাকা। ক টাকা পাবে রতন? না 3900 টাকা পাবে। কত পাবে? 3900 টাকা। ঠিক আছে, তাহলে এটাই কিছু আছে, সিম্পল ম্যাথ কিনা। চলো নেক্সট। দেখো, বলছে যে সমস্ত সংখ্যা জোড়ের গসাগু 16 এবং লসাগু 32 তাদের সংখ্যা নির্ণয় করো। কিভাবে করব? দেখো, সংখ্যা জোড় বলেছে, মানে আমি বলতে চাইছি তাহলে সংখ্যাটা মানে 16 যখন গসাগু হবে, তাহলে একটা সংখ্যা আমি ধরে নিলাম 16x, আর একটা সংখ্যা ধরে নিলাম, আর একটা সংখ্যা ধরে নিলাম 16y। ঠিক? তাহলে আমরা শর্ত কি জানি? যে দুটি সংখ্যার গুণফল আমরা কি জানি না দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদ্বয়ের লসাগু গুণ গসাগু। ঠিক আছে, দুটো সংখ্যার গুণফল মানে কত না 16x গুণ 16y। লসাগু ওরা অলরেডি বলে দিয়েছে, লসাগু কি বলে দিয়েছে? লসাগু 320 বলে দিয়েছে। আর গসাগু কত বলেছে না গসাগু 16 বলেছে। এবার যেটা কাজ হচ্ছে, আমাকে এক্স ওয়াই এর একটা ভ্যালু বার করতে হবে। সবার প্রথম কত? 16 কাটছে, তাহলে এক্স ওয়াই এর ভ্যালু আসবে 320/16। 16×2 = 32, তার মানে কত এলো? 20 এলো। এইবারে দেখো 20 কিভাবে আসতে পারে? 20 কিভাবে আসতে পারে? একটা আসতে পারে 1 গুণ 20, আর একটা আসতে পারে 4×5=20, আর আসতে পারে 10 গুণ 2। আর কোনো প্রসেস আছে 20 আসার? 2 দিয়ে করলো, 4 দিয়ে 4×5=20, না সবই হয়ে গেল। কিন্তু এখানে সবার প্রথম কথা 10 আর 2টা আমরা ধরতে পারবো না, কারণ আমরা আগের দিন একটা কনসেপ্ট শিখেছিলাম। সেটা হচ্ছে কো প্রাইমের কনসেপ্ট। কিসের কনসেপ্ট না কো প্রাইমের কনসেপ্ট। ঠিক আছে, যারা কো প্রাইমের কনসেপ্টটা জানো না, তারা আগের দিনের ভিডিওটা দেখে নিও, বা আর ছোট্ট করে বলে দিই, কো প্রাইম তখনই বলবো, কো প্রাইম দুটো সংখ্যাকে তখনই বলবো যখন দুটো সংখ্যার গসাগু বা এইচসিএফ সমান 1 হবে। ঠিক আছে, তখনই আমরা সেটাকে কো প্রাইম বলবো। আগের দিনে আরো ডিটেলসে কিন্তু বলেছিলাম। ঠিক আছে, যারা দেখোনি তারা একবার দেখে নিও। এবার চলে আসি, আমার এইটাও হতে পারে, এইটাও হতে পারে। ঠিক আছে, তাহলে কি চেয়েছে? তাদের কটা সংখ্যা? আমরা দেখতে পাচ্ছি দুটোই হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার তারপরেও আমাকে একবার চেক করে দেখতে হবে। আচ্ছা 20 দিয়েছে, হ্যাঁ দুটোই হতে পারে। 1 আর 20, আর 4 আর 5, এদের দুজনের গসাগুই 1 হবে, সেই জন্য আমরা দুটো প্রো প্রাইম। এই কারণের জন্য আমরা বলতে পারবো দুটোই হতে পারে। ক্লিয়ার? নেক্সট কি বলছে? বলছে 8টি বার্ষিক 8% সরল সুদের হারে
কত পার্সেন্ট না বার্ষিক 8% সরল সুদের হারে 2000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? ভালো কথা। কত পার্সেন্ট বলেছে? 8% বলেছে। কি সুদ বলেছে? চক্রবৃদ্ধি সুদ বলেছে, মাথায় খেয়াল রাখবে এটা। তাহলে 8% মানে কি 8/100, 4 দিয়ে কাটলে 4 2 আর 4 25 100। তার মানে আমরা এখানে বলতে পারবো 25 2 বাড়বে মানে 27 হবে। ক বছর বলেছে? 2 বছরের হিসাব নিকাশ, তাই জন্য স্কোয়ার হবে, ঠিক কি না? আর 25 স্কোয়ার আমরা কি জানি? 625। 27 স্কোয়ার আমরা কি জানি? না 627 স্কোয়ার, 27 মানে হচ্ছে 729। ঠিক, কোনো সমস্যা নেই এখানে। তাহলে আমি যদি ভাবি এখানে কি বলেছে, এখানে 2000 টাকার কথা বলেছে, তার মানে আমরা তো জানি না 625 মানে 2000 টাকা, ঠিক কি না? তাহলে 625 থেকে 2000 আসতে গেলে কি করব? 2000 ডিভাইড বাই 625, 25 25 625, এটা 25 দিয়ে কাটলাম, 4 25 100, ঠিক আছে? তাহলে এখানে কি 5 4 5 20, 5 5 25, তার মানে 16/5 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 625কে 2000 আসতে গেলে 16/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে একটা বিষয়, যে আমাকে যদি এখান থেকেও অরিজিনাল ভ্যালুই আসতে হয়, কত? 16/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক কি না? ক্লিয়ার? তাহলে আমরা যদি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, 16/5 দিয়ে গুণ করাও যা, 32/10 দিয়ে গুণ করাও তো তাই, হ্যাঁ কি না? 5 দিয়ে গুণ করা যা, 32/10 দিয়ে গুণ করাও তাই। আর এটা কেন করলাম? কারণ আমাকে একবার অলরেডি গুণ করতেই হচ্ছে, তাহলে 10 দিয়ে ভাগ থাকলে আমার হিসাব করতে অনেক সুবিধা হবে। কারণ দেখো, 16কে আমরা 2 দিয়ে গুণ করেছি, আর 5কেও 2 দিয়ে গুণ করেছি, মানে ওপর নিচে 2 দিয়ে গুণ মানে কেটে কুটে 1 থাকবে, তাই তো? তাহলে কি করব? না 729কে 32 দিয়ে গুণ করব। তাহলে 9 2 18, 8 হাতে 1, 2 2 4 1 5, 7 2 14 হলো। 3 9 27, 7 হাতে 2, 3 2 6 7 8, 3 7 1। তাহলে কত হচ্ছে? 8 7 5 12 2 হাতে 1, 8 9 10 11 12 13 3 হাতে 1 1 2, 3 2, ঠিক আছে? তাহলে দেখো, এবার এই ভ্যালুটাকে আমরা কি করব না 10 দিয়ে ভাগ করব। এবার জিনিসটা আমার অনেক ইজি হয়ে গেল না? 2332.8, কিছু নেই মানে একটা শূন্য দিয়ে দিই। তাহলে কি বলছে এখানে? না 2000 টাকা, ক টাকা? না 2000 টাকা 2332 টাকা 20 পয়সা হবে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে আমি কি পাবো? সুদ পাবো, তাই তো? তাহলে সুদ কত? না 332 টাকা 80 পয়সা। কত সুদ? 332 টাকা 80 পয়সা, বা 332.80 টাকা, যেভাবে বলতে পারবে। তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এই জায়গাটা একটুখানি ভালো করে খেয়াল করো। কারণ তুমি এখানে যদি গুণ করতে হয়, 16 দিয়ে আগে গুণ করতে হবে, তারপর আবার ভাগ করতে হবে, তার মানে দুটো অপারেশন করতে হবে, একটা গুণ একটা ভাগ। তার থেকে না আমি এটা বেটার, তাই একবার গুণ করব, 10 দিয়ে ভাগটা তো এমনি ইজি, শুধু পয়েন্ট সরালেই মিটে যায়। চলো নেক্সট। কি বলেছে? 162। 162 বলেছে এ বি একটা কাজ করে 4 দিন। এ বি একটা কাজ করতে পারে 4 দিন। এ একা 6 দিনে কাজটা করতে পারে, আর বি একা করলে ওই কাজটা কতদিনে কমপ্লিট হবে? অঙ্ক কি বলেছে? এ প্লাস বি মানে এ আর বি একটি কাজ করতে পারে 4 দিনে, বি একা কাজটা করছে 6 দিনে, তার মানে 12 আমার লসাগু। এখানে আসবে আমার হচ্ছে 4 মানে 3, কারণ 12/4 মানে 3, আর এখানে 12/6 মানে কত? 2, ঠিক আছে? তাহলে শুধু বি এর এফিসিয়েন্সি মানে এই দুটো থেকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? 1। তাহলে কি পেলাম? এটা পেলাম হচ্ছে শুধু বি এর এফিসিয়েন্সি, শুধু বি এর এফিসিয়েন্সি, ঠিক আছে? তাহলে এবার কি বলেছে? এ বি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে, এ একা এই কাজটা 6 দিনে করতে পারে, বি একা কাজটা করলে কদিনে হবে? তাহলে এই 12 হচ্ছে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কত পেলাম? না 12 পেলাম। এফিসিয়েন্সি কত পেলাম? না 1 পেলাম। নাম্বার অফ ডেজ আমি কিভাবে কি বলেছিলাম? না টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 12,
আর এফিসিয়েন্সি 1, তাহলে হিসাব কত বেরোচ্ছে না 12 দিন টাইম লাগছে। কতদিন টাইম লাগছে? 12 দিন টাইম। সহজ কিনা বলো? কি বলছে দেখো, দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে করা যায়। কতক্ষণে? দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে, কি বলেছে, নিষ্কাশন পাইপের সাহায্যে 1 মিনিটে 3 গ্যালন জল খালি করা যায়। ঠিক আছে, একসাথে একসাথে যদি 3টি পাইপ কাজ করে তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগছে? 15 মিনিট সময় লাগছে। ট্যাঙ্কটি কত গ্যালন জল ধরে? ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, সবার প্রথম কথা বলছে যে এ কতক্ষণে কাজ করছে না 20 মিনিটে ভর্তি করছে। বি কতক্ষণে ভর্তি করছে না বি 24 মিনিটে ভর্তি। ঠিক আছে, আর তিনজনে যদি একসঙ্গে কাজ করে, মানে যদি এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে যদি একসঙ্গে কাজ করে, কারণ এই লাস্ট যে পাইপটা আছে সেটা জল খালি করে, ঠিক আছে, তাহলে সি বার করছে। সে কতক্ষণে করছে কাজটা না 15 মিনিটে করছে। ঠিক আছে, সবার প্রথম কথা 20 24 15 এলসিএম কত হবে? 15 24 মানে 12 দিক থেকে, আর এদিক থেকে 20 20 20, তাহলে 24-এর 5 গুণ, মানে 120 আমাদের লসাগু হবে। তাহলে 120 যদি লসাগু হয় তাহলে আমার এটা কত বেরোবে? আমার এফিসিয়েন্সি কত বেরোবে না 120 ভাগ 20 মানে 6, 120 ভাগ 24 মানে 5, 120 ভাগ 15 মানে হচ্ছে 8। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু আমরা পরিষ্কার বলতে পারবো, ভালো করে খেয়াল করে দেখো, এই দুজনা ভর্তি করছে আর এই 8 যে সে খালি করছে। তার মানে আমি বলতে পারবো যে তিনজনে যদি একসঙ্গে কাজ করে তাহলে 11 ভর্তি করছে আর 8 খালি করছে। সরি, 8 মানে খালি করার পরে হচ্ছে। তাহলে এখান থেকে এ দেখো, এ আর বি যখন করছে এদের কত হচ্ছে? এ হচ্ছে 11। এখান থেকে সি এর ভ্যালু যদি কত হতে পারে যার ফলে আমার এখানে 8 হতে পারে, তাহলে সি এর ভ্যালু কত বেরোচ্ছে দেখো না 8 মাইনাস 11, তার মানে সি এর ভ্যালু বেরোচ্ছে -3। এই মাইনাসটা কেন আসছে? কারণ খালি করছে, তাই জন্য মাইনাস। তাহলে দেখো, এই যে 120 কাজ, আমি যদি বলি সি কতক্ষণে পুরো ট্যাঙ্ক খালি করবে, সি খালি করবে 120/3, তার মানে 3 4 12, 40 মিনিটে খালি করে দেবে। কতক্ষণে না 40 মিনিটে খালি করে দেবে। কিন্তু সি 1 মিনিটে 3 গ্যালন খালি করে, তাহলে 40 মিনিটে গুণ 3, তাহলে 120 গ্যালন খালি করবে। কারণ সি তো 40 মিনিটে খালি করছে আর সি কত মিনিট করে? 3 মিনিট ধরে জল খালি করছে, তাহলে 120 গ্যালন খালি করবে। তাহলে আমার আনসার কত আসবে? 120। অঙ্কটা দারুণ অঙ্ক, অঙ্কটা কঠিন কিন্তু কিচ্ছু নয়, শুধু বুঝে করার মতো অঙ্ক। ক্লিয়ার? চলো 164 কি বলছে? বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়। খুব সোজা। তাহলে ওই একই পরিমাণ টাকা একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে। খুব শর্ট ট্রিক্স দেখিয়ে দিই তোমাদের, একটা দারুণ ট্রিক্স। বলছে 1 টাকা 2 টাকা হবে ক বছরে? 5 বছরে। তাহলে 2 টাকার আবার কি হচ্ছে? 5 বছরে দ্বিগুণ হচ্ছে তো, তাহলে 2 টাকা 4 টাকা হবে আরো 5 বছরে, আবার দ্বিগুণ 4 টাকা আর দ্বিগুণ, দ্বিগুণ মানে 8 টাকা হবে আবার ক বছরে? তাহলে আমার কি বেরোচ্ছে? 5 বছর প্লাস 5 বছর প্লাস 5 বছর মানে 15 বছর সময় লাগছে টাকাটা
8 গুণ হতে ক বছর টাইম লাগছে? 15 বছর। কত তাড়াতাড়ি অঙ্কটা হতে পারে সেটা একবার শুধু দেখ। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট। ওকে, কি বলছে? 165। এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, স্টুডেন্টরা ছেড়ে দিয়ে আসে। আমি আবার বলছি, এই টপিকটা খুব সুন্দর টপিক, ঠিক আছে? এই টপিকটা কখনো ছাড়বে না। 3 জন লোক, 4 জন বালক একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। তাহলে 3 জন লোক, 3 ম্যান, প্লাস 4 জন বালক মানে 4B, কদিনে কাজটা শেষ করতে পারে? না 14 দিনে কাজটা শেষ করতে পারে। ওই কাজটি 4 জন লোক, 6 জন বালক 10 দিনে করতে পারে। ওই কাজটা 4 জন লোক আর 6 জন বালক কদিনে করতে পারে? না 10 দিনে করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমি কি করব, আমি রেশিও বার করব, এফিসিয়েন্সি রেশিও বার করব। কীভাবে বার করব? দেখো, 3 14 42 এম প্লাস 4 14 56 বি প্লাস 4 10 40 এম 6 10 60 বি। তাহলে এখানে 42 এম মাইনাস 40 এম সমান 60 বি মাইনাস 56 বি। এই যে 56টা এ পাশে এলো, 40টা এ পাশে, তাহলে কি এলো? না 2m সমান 4b। তাহলে এখান থেকে বলতে পারবো যে m বাই বি সমান 4/2 সমান 2/1। তাহলে মানে m এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর b এর এফিসিয়েন্সি 1। এবার কি করব? এবার আমি টোটাল ওয়ার্ক বার করব টোটাল ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি বলেছে? ওই কাজটা 4 জনে, আচ্ছা, একজন বালক, যতদিনে কাজটা শেষ করবে তা হলো, মানে একজন বালক কতদিনে কাজটা শেষ করতে পারবে এটা বার করবো। ঠিক আছে, আচ্ছা, তুমি তুমি একটা কাজ করতে পারো, তুমি এইটাতেও ভ্যালু পুট করতে পারো, তুমি এইটাতেও ভ্যালু পুট করতে পারো। আমি দেখবো আমার এখানে 10 আছে, আমি এটাই ভ্যালু পুট করবো। আমি 14তে কেন গিয়ে ভ্যালু পুট করতে যাবো? 10-এর হিসাবে আমার সুবিধা। তাহলে এখানে কি বলেছে? এখানে বলেছে 4m প্লাস 6b ইন্টু 10। ঠিক, তাহলে দেখো, m এর ভ্যালু আমি জানি 2, b এর ভ্যালু আমি জানি 1, এর সঙ্গে 10 গুণ, তাহলে 4 2 8, 6 খে 6, এর সঙ্গে 10 গুণ, তাহলে 6 6 12 13 14, তাহলে 14 গুণ 10, তাই তো? তার মানে কত? 140। এবার বলছে যে একজন বালক, কজন বালক? একজন বালকের কতদিন টাইম লাগবে? তাহলে একজন বালকের এফিসিয়েন্সি কত? 1, তার মানে 1 এফিসিয়েন্সি কাজ করবে। তাহলে কি শিখেছি? নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত? না টোটাল ওয়ার্ক তো আমি পেয়ে গেছি, এখানে টোটাল ওয়ার্ক পেয়ে গেছি আমি 140। টোটাল ওয়ার্ক কত পেয়েছি? টোটাল ওয়ার্ক পেয়েছি 140। এফিসিয়েন্সি কত পেয়েছি? এফিসিয়েন্সি পেয়েছি 1। তাহলে হিসাব করলে আমার কত আসবে? 140। হিসাব করলে কত আসবে? 140 আসবে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এবং যথেষ্ট ভালো অঙ্ক। কারণ এইরকম একটা দুটো অঙ্ক পরীক্ষায় দিয়ে দিলে নাম্বার কিন্তু কমে যেতে পারে স্টুডেন্টদের। ঠিক আছে, যারা এই প্রসেস এই টাইপটা প্র্যাকটিস না করে যাবে। যাই হোক, তাহলে বলো, আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির ম্যাথের যে সিরিজ, সেটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানে।